মুর্শিদাবাদ এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস। সেই পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার হার, বাংলার ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন, আরো কত কি। এক সময় বাংলার নবাবদের প্রিয় শহর ছিল এই মুর্শিদাবাদ। বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত এই জেলা বহু মানুষের প্রিয় পর্যটন কেন্দ্র বটে। তো আজকে আপনাদের শোনাবো এই সেই পুরনো ইতিহাস মুর্শিদাবাদ সম্বন্ধে। চলুন স্টার্ট করা যাক। সমস্ত ঐতিহাসিক স্থাপত্য কলাকে দেখতে হলে আপনাকে পৌঁছতে হবে মুর্শিদাবাদ। তো তার জন্য আমাদের কলকাতাতে দুটো স্টেশন রয়েছে। একটা কলকাতা চিতপুর স্টেশন, যেখান থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা শিয়ালদা থেকে কিছু ট্রেন যেগুলো ডাইরেক্ট আপনাকে পৌঁছে দেবে মুর্শিদাবাদ, সেই সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে আমার এই স্ক্রিনে। এইগুলো আপনারা দেখে নেবেন এবং সেই মতো আপনারা ট্রেন চয়েস করে নেবেন। 1757 সালের পলাশির যুদ্ধের কথা ইতিহাসের পাঠ্য বইয়ে পড়ে ছেলেবেলা শিহরিত হয়নি এমন বাঙালির সংখ্যা নেহাতি হাতে গোনা। তো আমাদের এই মুর্শিদাবাদ ভ্রমণ আপনাকে সেই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলি আপনাদের চোখের সামনে তুলে এনে দেবে। এবং আমার এই মুর্শিদাবাদ ভ্রমণকে যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারাও একদিনে মুর্শিদাবাদ ঘুরে দেখতে পারেন। মুর্শিদাবাদ ভ্রমণ আপনারা দুটো ভাবে স্টার্ট করতে পারেন। আপনারা প্রথমে কাটরা মসজিদ থেকে স্টার্ট করে হাজারদুয়ারি প্যালেস হয়ে আস্তে আস্তে করে এক একটা করে দেখে আপনারা কাঠগোলা বাগানে শেষ করতে পারেন। এছাড়াও আপনারা কাঠগোলা বাগান থেকে স্টার্ট করে আপনারা শেষ কাটরা মসজিদে করতে পারেন। আমরা শুরু করেছিলাম কাঠগোলা বাগান থেকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কাঠগোলা বাগান থেকে আমরা স্টার্ট করে পায়ে হেঁটে এবং সামান্য টোটোর সাহায্য নিয়ে আমরা এই ট্যুরটাকে কমপ্লিট করেছিলাম। আপনারাও পারবেন আমাদের মতন পায়ে হেঁটে এবং কিছু ক্ষেত্রে টোটোর সাহায্য নিয়ে আপনারা পুরো ট্যুরকে আপনারা ঘুরে দেখতে পারেন। মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় হাজারদুয়ারি প্যালেস থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে আছে এই কাঠগোলা বাগান বাড়ি। এই কাঠগোলা বাগান নাম হয়েছে, এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তার দুটো সাইডে ছিল কাঠের গোলা, সেই থেকে কাঠগোলা বাড়ি এসেছে। আর অনেকে বলেন এইখানে খুব ফুলের বাগান ছিল, তার মধ্যে গোলাপ ছিল শ্রেষ্ঠ, সেই জন্য নাম হয়েছে কাঠগোলা বাগান বাড়ি। তো দেখে নেওয়া যাক এই কাঠগোলা বাগান বাড়িতে আমরা এলে কি কি দেখতে পাবো। দেখুন এখানে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে এবং সেখানে লেখা রয়েছে আমরা কাঠগোলা বাগান বাড়ি এলে কি কি দেখতে পাবো। 1 নাম্বার দেখুন চিড়িয়াখানা, গোলাপ ফুলের বাগান, অয়েল পেন্টিং, মুঘল আমলের পাথরের কাজ, পরেশনাথের জৈন মন্দির, নাচমহল, প্যালেস পুকুর, সুরঙ্গ পথ, আরো কত কি। এইখানে আপনাদেরকে ঢুকতে গেলে আপনাদেরকে 30 টাকা পার হেড আপনাকে দিতে হবে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক এক এক করে। এই জায়গাটি কিনে বাগান বাড়ি তৈরি করেছিলেন তখনকার সময়ে জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুর্গর। লক্ষ্মীপদ, জগৎপদ, মহিপদ এবং ধনপদ এই 4 ভাই এখানে থাকতেন। এখানের বাগানে ঢুকলে এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি এখনো আমরা দেখতে পাবো। এছাড়াও এইখানের মধ্যে রয়েছে আদিনাথের মন্দির। এখন যেটা দেখছেন সেটি হলো সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ ধরেই জগৎ শেঠ এই কাঠগোলা বাগানে আসতেন। এটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা ঐতিহাসিক ফিল। কিভাবে এই সুড়ঙ্গ পথ ধরে কিভাবে জগৎ শেঠ আসতেন সেটা মনে করেই আমাদের মনের মধ্যে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হচ্ছে।
অনেকে বলেন এই গোপন পথটি কানেক্ট রয়েছে ভাগীরথী নদীর সাথে। তাই দেখছেন এই সামনে একটু তাকিয়ে দেখুন, জল দেখা যাচ্ছে। তো অনেকে বলেন এখানে এই সুড়ঙ্গের মধ্যে একটা বাচ্চা ভেতরে প্রবেশ করে যায় এবং সে জলে তলিয়ে যায়। তো এই যে দুটো সাইড দেখছেন, আমাকে তো দেখে খুবই সুন্দর লাগছে। অবশ্যই আপনারা যখন এখানে এসে এগুলো দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে সামনে দেখছেন কাঠগোলা বাগানবাড়ির যে প্রাসাদ, এই প্রাসাদ আরো অনেক কিছু তথ্য বহন করছে। মুর্শিদাবাদের ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রের এই বাগান বাড়ি জড়িয়ে ছিল খুবই ওতপ্রোতভাবে। বাগানের ভেতরে এই যে সামনের দিকে দেখছেন, এটা ছিল নবাবদের নিয়মিত জলসার আসর। এই জলসার আসরে কত কত বাইজিরা এসে এইখানে নৃত্য পরিবেশন করত। এখন যেটি দেখছেন আপনারা, সেটি হলো সেই পুরনো দিনের আদিনাথ মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। স্থানীয় মানুষরা বলে থাকেন বাগানের পূব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা। তার সাহায্যেই বাগান এবং মন্দির গড়ে তোলা হয়। অনেকে বলেন এই চার ভাই ছিলেন দস্যু লুটেরা, আবার কেউ বলেন তারা ছিলেন আসলে ব্যবসায়ী। সামনের দিকে যে মন্দিরটি দেখছেন, এটি কাল ভৈরবের মন্দির। এই কাল ভৈরবের মন্দিরটি এখন বর্তমানে তৈরি হচ্ছে। আপনারা যখন এখানে ঘুরতে আসবেন ততক্ষণে এটি তৈরি হয়ে যাবে। এই কাঠগোলা বাগানে বহু বাংলা চলচ্চিত্র মুভির শুটিং হয়েছে। তাদেরই মধ্যে একটি অন্যতম চলচ্চিত্র হলো এক যে ছিল রাজা। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে সেই প্লেসটি।
আপনাদের কাঠগোলা বাগান দেখা হয়ে গেলে আপনারা এই কাঠগোলা বাগান থেকে 400 মিটার দূরেই রয়েছে হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম, বা বলতে পারেন জগৎ শেঠের বাড়ি, যেটা বর্তমানে একটা মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এই ঐতিহাসিক জগৎ শেঠের বাড়িতে কি কি দেখা যায় সেইগুলো এইখানে লেখা রয়েছে, আপনারা স্পজ করে সেগুলো দেখতে পারেন। এর জন্য আপনাদেরকে প্রবেশ মূল্য দিতে হবে 30 টাকা। অষ্টাদশ শতকে বাংলার ইতিহাসে বিখ্যাত ধনী জগৎ শেঠ কোনো একজন ব্যক্তি না, জগৎ শেঠ একটা পারিবারিক উপাধি। বিপুল ধনসম্পদ ও সেই সুবাদে প্রভূত রাজনৈতিক ক্ষমতা ভোগকারী এই পরিবারটির আবাস ছিল সেই সময়কার বাংলার রাজধানী এই মুর্শিদাবাদে। জগৎ শেঠরা আদতে বাংলার মানুষ নয়, তাদের আদি নিবাস রাজস্থানের যোধপুরের নাগর অঞ্চলে। প্রথমে তারা শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বী ছিলেন, পরে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, তারপরে আবার পরে জৈন ধর্ম নেন। এই বংশের প্রাচীন ইতিহাস ঘাটলে আপনারা জানতে পারবেন হীরানন্দ শাহ নামে এক ব্যক্তি যোধপুর থেকে পাটনা আসেন। তিনি ছিলেন হতদরিদ্র গরিব। তিনি পাটনার জঙ্গলে ঘুরতে ঘুরতে এক আওয়াজ শুনতে পান। সেই আওয়াজের পথে তিনি হাঁটতে থাকেন এবং শেষে একটি প্রাসাদে পৌঁছন, এবং সেই প্রাসাদে এক বৃদ্ধ মারা যাচ্ছিলেন। সেই অবস্থায় সেই বৃদ্ধ হীরানন্দকে এক গুপ্তধনের সন্ধান দিয়ে গেছিলেন। এই হীরানন্দর সব থেকে কনিষ্ঠ পুত্র ছিলেন মানিকচাঁদ, যিনি মুর্শিদাবাদে জগৎ শেঠ বংশের প্রতিষ্ঠা করেন। এই জগৎ শেঠের বাড়ি দেখার পর আপনারা হাজারদুয়ারি প্যালেসের দিকে 300 মিটার এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন এই নসিপুর রাজ প্যালেস। এই নসিপুর রাজ প্যালেস বলতে পারেন নসিপুরের রাজবাড়ি। নসিপুর রাজ প্যালেসে আপনাদেরকে ভেতরে ঢুকতে গেলে আপনাদেরকে দিতে হবে 20 টাকা পার হেড। নসিপুরের রাজা ছিলেন রাজা দেবী সিংহ। তিনি রাজপ্রাসাদে নির্মাণ করেছিলেন, এবং সেই রাজপ্রাসাদটিকে 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর আবার দ্বিতীয়বার নির্মাণ করেছিলেন। তো এখানে ভেতরে গেলে আপনারা দুটোই দেখতে পাবেন, পুরনো এবং নতুন রাজপ্রাসাদ। এই দেবী সিংহ ছিলেন ব্রিটিশ রাজ্যের কর সংগ্রাহক। তো তিনি এতটাই কঠোর ছিলেন, প্রজাদের কাছ থেকে খুবই কঠোরভাবে কর আদায় করতেন, এবং যে সমস্ত প্রজা কর দিত না তাদেরকে তিনি ফাঁসির কাঠে ঝুলিয়ে দিতেন নিজে থেকে। তো ভাবুন কতটা কঠোর ছিলেন তিনি। তো এরই ভেতরে রয়েছে রাম মন্দির, সেটাও আপনারা দর্শন করতে পারেন। এই রাজ প্যালেসে সমস্ত জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে কাচের বক্সের মধ্যে। তার মধ্যেই সমস্ত দলিল, কিভাবে চিঠি পাঠানো হতো, সমস্ত কিছু এখানে রয়েছে। আপনারা সেগুলো দেখতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লাগবে। এই প্যালেস দেখা হয়ে গেলে আপনারা এখান থেকে 200 মিটার দূরেই দেখতে পাবেন নসিপুর আখড়া। তো চলুন এই সামনের দিকে যে দেখছেন এটি নসিপুর আখড়া। এই নসিপুর আখড়াতে ভেতরে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না।
মুর্শিদাবাদ জেলার নসিপুর আখড়ার মোট 5টি রথ পরিক্রমা করে। 2টো কাঠের, 2টো পিতলের এবং 2টো রূপোর রথ। 254 বছরের প্রাচীন নবাবের জেলা মুর্শিদাবাদ লালবাগের নসিপুর আখড়ার সেই রথ আপনারা এখন দেখছেন। নবাবী আমলে রথযাত্রার মূল আকর্ষণ ছিল রূপোর রথ। নবাবী আমলে হাতির পিঠে রূপোর রথে করে জগন্নাথ দেব যেতেন মাসির বাড়ি, অর্থাৎ জগৎ শেঠের বাড়ি। সেই সব আজ ইতিহাস। 1168 বঙ্গাব্দে স্বামী রামানুজের শিষ্য লক্ষ্মণ দাস ও মনসরাম দাস ধর্ম প্রচারের জন্য মুর্শিদাবাদ এসে নসিপুরের এক আখড়া স্থাপন করেন এবং পরবর্তীকালে রথযাত্রার সূচনা করেন। সেই প্রথা মেনে আজও আয়োজিত হচ্ছে প্রায় 254 বছরের প্রাচীন নসিপুরের আখড়ার রথযাত্রা। আখড়া থেকে সামান্য একটু এগিয়ে এলেই দেখতে পাবেন এই হারাম দরজা। এটি বেসিক্যালি তৎকালীন বিশ্বাসঘাতক মির্জাফরের এন্ট্রি গেট। তো এটি প্রায় ভগ্নপ্রায়। তো পশ্চিমবঙ্গ দপ্তর থেকে এটি নেওয়া হয়েছে এটির পুনরুদ্ধার করার জন্য। এই যে দেখছেন এখানে একটা নোটিশ বোর্ডে লেখা রয়েছে মোহাম্মদ জাফর আলী খান। ইনি হলেন সেই বিখ্যাত মির্জাফর। এখান থেকে একটু হেঁটে এগিয়ে এলেই দেখতে পাবেন নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। তো এই 1100 কবরস্থান দেখতে গেলে আপনাদেরকে দিতে হবে পার হেড 10 টাকা। তো আপনারা চটপট 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করবেন। এখানে গাইডের সুব্যবস্থা রয়েছে। যদি আপনারা গাইড নিতে চান তাহলে তার জন্য পে করতে হবে 50 টাকা। ওনারা বলে দেবেন এই এতগুলো কবরের মধ্যে কোনটা মির্জাফরের কবর এবং কোনগুলো মির্জাফরের ছেলে মেয়েদের কবর। তো আপনারা যদি মনে করেন যে গাইড নেবেন এবং ভালোভাবে জিনিসগুলো দেখতে চান তো আপনারা 50 টাকা গাইড নিয়ে ঘুরে দেখতে পারেন। কবরস্থানের ওপর অনেকগুলো হিস্ট্রি রয়েছে। তাদের মধ্যে একটি শেষের দিকে মির্জাফর ব্রিটিশ সরকারের চোখে খারাপ হয়ে উঠেছিলেন এবং সাধারণ মানুষকে হেল্প করতে লেগেছিলেন। তো সেই সময় ব্রিটিশ সরকার এক নিমন্ত্রণ বাড়িতে মির্জাফর এবং তার পরিবারের সমস্ত সদস্যকে ডেকে পাঠিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানেই
বা সেই নেমন্তন্ন বাড়িতেই এই সমস্ত মির্জাফরের যে বংশধর ছিল সমস্ত বংশধরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল। এই যে দেখছেন এত কবর, তাদের মধ্যে অনেক কবর সেই সমস্ত ইতিহাসকে বর্ণনা করে। এই 1100 কবর দেখার পর সামান্য একটু এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন আজিমুন্নিসা বেগমের কবরস্থান। এই কবরস্থানটি দেখার জন্য আপনাদের কোনো এন্ট্রি ফি দিতে হবে না। এই আজিমুন্নিসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খান, যিনি ছিলেন বাংলার সর্বপ্রথম নবাব, তার একমাত্র কন্যা। এছাড়াও তিনি ছিলেন মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। নবাব এবং বেগমদের জীবন যেমন রহস্যময় ছিল, তেমনি বেশ কিছু নবাব এবং বেগম কুখ্যাত ছিলেন। তেমনি ছিলেন আজিমুন্নিসা বেগম। আজিমুন্নিসা বেগম যেমন মুর্শিদ কুলি খান মেয়ে ছিল, ঠিক তেমনি সুজাউদ্দিনের স্ত্রী ছিল। তাই তিনি ছিলেন প্রভাবশালী এবং ধনশালী মহিলা। একবার তিনি অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তার পিতা নবাব মুর্শিদ কুলি খান এবং স্বামী সুজাউদ্দৌলা অনেক ডাক্তার এবং কবিরাজ ও হাকিম ডাকেন, তাতে তিনি কিছুতেই সুস্থ হচ্ছিলেন না। তার ফলে এক হাকিম তাকে পরামর্শ দিয়েছিলেন, তিনি যদি বাচ্চা শিশুদের কলিজা বা হৃৎপিণ্ড খেতে পারেন তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। অবশেষে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং তার এই কলিজা খাওয়ার প্রবণতাটা এতটাই বেড়ে গিয়েছিল যে যখন তার পিতা মুর্শিদ কুলি খান এই ব্যাপারটা জানতে পারে, তখন তাকে জীবন্ত কবর দেওয়া হয়। এখানেই আজিমুন্নিসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয় এবং তারই ওপর গড়ে তোলা হয় একটি মসজিদ। মুর্শিদ কুলি খান মনে করতেন তিনি তার মেয়ে খুবই পাপ কাজ করেছেন, তো সেই পাপ কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে যে সমস্ত নামাজিরা নামাজ পড়তে আসবেন তাদের পায়ের ধুলো তার মেয়ের কবরের উপরে পড়লে তার কিছুটা পাপ রক্ষা পাবে। এখন দেখছেন মুর্শিদাবাদের সব থেকে পপুলার পয়েন্ট, যেটি হচ্ছে ট্রিপল গেট। এই ট্রিপল গেটটি প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় নবাব সুজাউদ্দিন। এর 3টি দরজা রয়েছে। এই দরজাগুলি পেরিয়েই আপনাকে যেতে হবে হাজারদুয়ারি প্যালেস। আপনারা যারা এই মুর্শিদাবাদের ঐতিহাসিক প্লেসগুলোকে এক রাত্রি দুদিনে ঘুরে দেখতে চান এবং আপনারা ভাবছেন
কোথায় থাকবেন তাদের বলে রাখি, এই হাজারদুয়ারি প্যালেসের সামনে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন খুব কম দামে। আপনারা যদি অসময়ে যদি মুর্শিদাবাদ ঘুরতে যান, তাহলে এই হোটেলগুলোর ভাড়া পড়বে এক রাত্রির জন্য 600 থেকে 700 টাকা। আপনারা যদি পিক টাইমে যান, মানে এই শীতকালে, মানে আপনারা যদি অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যান, তাহলে আপনাদের হোটেলের ভাড়া পড়বে নন এসি 800 টাকা, এসি 1000 থেকে 1200 টাকা। আজিমুন্নিসা বেগমের সমাধি দেখার পর আপনারা একটা টোটো নিয়ে চলে আসবেন এই হাজারদুয়ারি প্যালেসের সামনে, এবং হাজারদুয়ারি প্যালেসের সামনে অনেকগুলো হোটেল রয়েছে। এই যে দেখছেন সিরাজ লজ, এখানে খাওয়া থাকার ব্যবস্থা রয়েছে। এরকম এখানে অনেকগুলো হোটেল পাবেন খুবই কম দামে, এবং কিছু খাওয়ার হোটেল রয়েছে যেখান থেকে আপনারা খুব কম টাকায় খাওয়া দাওয়া করে নিতে পারেন। হাজারদুয়ারি প্যালেসে ঢোকার জন্য আপনাদেরকে এন্ট্রি ফি দিতে হবে 25 টাকা জনপ্রতি। এই হাজারদুয়ারি প্যালেস মুর্শিদাবাদের সব থেকে বড় স্থাপত্যকলার মধ্যে একটি, এবং এই হাজারদুয়ারি প্যালেস সোম থেকে বৃহস্পতি এবং শনি রবি সব দিন আপনার সকাল 9টা থেকে সন্ধে 5টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার এই হাজারদুয়ারি প্যালেস বন্ধ থাকে। এই হাজারদুয়ারি প্রাসাদ বা দুর্গ যেখানে অবস্থিত, সেই পুরো চত্বরটাকে বলে নিজামত কিলা বা কিলা নিজামত। হাজারদুয়ারি ছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন ইমামবাড়া, ঘড়িঘর, মদিনা মসজিদ, চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে কিলা নিজামত এলাকাতে। অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। সিরাজের প্রাসাদ ছিল হিরাঝিল, এখন তা ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেছিলেন 1829 সালে নাজিম হুমায়ুন জা। 41 একর জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে রয়েছে। 1000 দরজা আছে বলে এর নাম হয়েছে হাজারদুয়ারি। অবশ্য দরজাগুলির মধ্যে 100টা নকল, তবে চট করে দেখলে নকল দরজাগুলিকে চিহ্নিত করা বেশ মুশকিল। দেওয়ালের মধ্যে এমনভাবে ডিজাইন করা, বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজা মনে হয়। বর্তমানে হাজারদুয়ারি প্যালেস ইন্ডিয়ান আর্কিওলজি বিভাগের আওতায় রয়েছে, এবং এটি এখন মিউজিয়াম হিসেবে মুর্শিদাবাদের সমস্ত ঐতিহাসিক তথ্যকে তুলে ধরছে। এই মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে সেই সমস্ত জিনিস আপনাদের দেখাতে পারলাম না। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে বাংলার সমস্ত নবাবদের চিত্রকলা এবং তাদের ব্যবহৃত সমস্ত সরঞ্জাম, এবং ব্রিটিশদের ব্যবহৃত শৌখিন নানা জিনিসপত্র এই মিউজিয়ামে স্থান পেয়েছে। এছাড়াও বাসনপত্র, বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি, নবাবী আমলের বই, পুঁজিপত্র এখানে রয়েছে। এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন আইনি আকবরীর পাণ্ডুলিপি, সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ, 2000-এরও বেশি অস্ত্রের সম্ভার এবং পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র। এই পলাশির যুদ্ধের অস্ত্রশস্ত্র দেখতে দেখতেই আপনারা দেখতে পাবেন এমনই এক ছুরি যা দিয়ে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছিলেন। এছাড়াও দেখতে পাবেন আলীবর্দী খাঁ এবং সিরাজউদ্দৌলার তলোয়ার। এই গোটা মিউজিয়ামটি ঘুরে দেখতে আপনার সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এই হাজারদুয়ারি প্যালেসের মধ্যে আপনারা আরো একটি জিনিস দেখতে পাবেন, সাদা রঙের যে বিল্ডিংটি রয়েছে সেটি বেসিক্যালি নিজামত ইমামবাড়া। বর্তমানে যে ইমামবাড়াটি রয়েছে সেই ইমামবাড়াটি তৈরি করেছিলেন 1848 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খান। এটি নবাব সিরাজউদ্দৌলা যেটি তৈরি করেছিলেন সেটি 1842 এবং 1846 খ্রিস্টাব্দে আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল। তারই
পুনরুদ্ধার ভাগটি তৈরি করেছিলেন মনসুর আলী খান। হাজারদুয়ারি প্যালেসের মধ্যে আপনারা দুটি মদিনা মসজিদ দেখতে পাবেন। পুরনোটি তৈরি করেছিলেন সিরাজউদ্দৌলা 1800 শতকে এবং নতুনটি তৈরি করেছেন মনসুর আলী 1846 সালে। এখন আপনারা যেটা দেখছেন সেটি এই হাজারদুয়ারি প্যালেসের মধ্যে থাকা ঘড়ি ঘর। এটিও ছিল খুবই পপুলার। হাজারদুয়ারি প্যালেস দেখার পর আপনারা বেরিয়ে পড়ুন একটা টোটো নিয়ে কাটরা মসজিদের উদ্দেশ্যে। এটি আপনাদের শেষ গন্তব্যস্থল। আপনারা যদি সকালে এটা দিয়ে স্টার্ট করেন তাহলে কাঠগোলা বাগান আপনাদের শেষ হবে, আর যদি আপনারা কাঠগোলা বাগান দিয়ে স্টার্ট করেন তাহলে কাটরা মসজিদ আপনাদের শেষ পয়েন্ট হবে। যদি আপনারা এটা বিকেলে আসেন তাহলে এটি যেহেতু পোড়া মাটির তৈরি, তো সোনালী রোদের আলোতে আরো বেশি চকচক করে ওঠে। মুর্শিদাবাদের স্থাপত্য কলাগুলির মধ্যে কাটরা মসজিদের নাম কিন্তু সর্বপ্রথম বলা যেতে পারে, কারণ 1600 শতকের কোনো এক সময় মখসুস খাঁ নামে এক ওমরা ভাগীরথী নদীর তীরে একটি সরাইখানা নির্মাণ করেন। এইভাবেই গড়ে ওঠে এক শহর যার নাম হয়েছিল মুকসুদাবাদ। 1704 খ্রিস্টাব্দে যখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ রাজধানীতে ঢাকা থেকে সরিয়ে এই শহরে নিয়ে আসেন, তখন এই শহরের নাম পরিবর্তন হয়ে হয় মুর্শিদাবাদ। কাটরা মসজিদে যে আর 5টা মসজিদ থেকে একেবারে অন্যরকম দেখতে, তার একটা কারণ মসজিদটি তৈরি হয়েছিল একটা বিশাল উঁচু চাতালের ওপর। তাকে ঘিরে রয়েছে একাধিক ছোট ছোট ঘর। আসল মসজিদ এর ভেতরে। এই চাতালে ওঠার জন্য মসজিদের পেছন দিক দিয়ে সিঁড়ি রয়েছে। টোটাল 14খানা সিঁড়ি পেরিয়ে উঠতে হয় চাতালে। বাকি চাতালটি পোড়ামাটির হলেও মাঝখানের অংশ কালো পাথর দিয়ে বাঁধানো। এই ঠিক সিঁড়ির নিচে, যেখানটা আপনারা বর্তমানে দেখছেন, এর নিচেই মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে। তিনি মনে করেছিলেন যে তিনি অনেক পাপ কাজ করেছেন, তো তার পাপের রক্ষার জন্য তার সমাধিকে এই চাতালের নিচে করা হোক, যাতে করে নামাজিরা যখন নামাজ পড়তে আসবেন তাদের পায়ের ধুলো তার কবরের উপর পড়বে, তার ফলে তিনি তার পাপ থেকে মুক্তি লাভ করবেন। এই চাতালের অংশটা খেয়াল করে লক্ষ্য করুন, দুটো সাইডে পোড়া মাটির অংশ এবং মাঝখানের অংশটি কালো পাথর দিয়ে তৈরি। এই টোটাল যে এই এরিয়াটা দেখছেন, এই এরিয়াটাতে 2000টি ছোট ছোট বক্স করা রয়েছে, যার ওপর দাঁড়িয়ে নামাজিরা নামাজ পড়তে পারেন। বর্তমানে এই কাটরা মসজিদের মধ্যে দুটো গম্বুজ রয়েছে। বাকি 3টি গম্বুজ 1934 সালে নেপাল এবং বিহারের
বিধ্বংসী ভূমিকম্পতে ধ্বংসপ্রাপ্ত হয়। কাটরা মসজিদ দেখা হয়ে গেলে এবার আপনার বাড়ি ফেরার পালা। তাই যে সমস্ত দর্শনার্থী আপনারা একদিনের মুর্শিদাবাদ ভ্রমণ করছেন তাদের বলবো আপনারা মুর্শিদাবাদ স্টেশনে চলে আসুন এবং মুর্শিদাবাদ স্টেশন থেকে 5:20 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে নিন। এই হাজারদুয়ারি এক্সপ্রেস রাত্রি 9টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে কলকাতা স্টেশন। এছাড়াও রয়েছে লালগোলা প্যাসেঞ্জার, যেটি 5:20 পরেই রয়েছে। তো আপনাদের যেটা সুবিধে হয় সেটা আপনারা করে নেবেন, সেই মতন আপনারা কলকাতা পৌঁছে যাবেন। যারা এই কাটরা মসজিদ ছাড়াও আরও যে সমস্ত স্থানগুলো রয়েছে সেগুলোও ভ্রমণ করে দেখতে চান তাদের বলবো 1 রাত্রি 2 দিনে মুর্শিদাবাদ ঘুরে দেখুন এবং বাকি যে সমস্ত স্থানগুলি রয়েছে যেমন জাহান খোসা কামান, ঘোষবাগান, এছাড়াও মতিঝিল পার্ক এইসব ঘুরে দেখতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য। এছাড়াও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমি তার উত্তর দেব। এবং আপনাদের আরও একটি বার রিকোয়েস্ট করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে করে আমার নতুন কোনো ভিডিও এলেই আপনারা তার ইনফরমেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আজকের জন্য বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিওতে।